হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার হাসানাত। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি ভেন্টিলেশন পারফিউশন রেশিও সম্পর্কে আলোচনা করব। তো ভেন্টিলেশন পারফিউশনের আমি দুইটা লেকচারে আমার ভাগ করা আছে। তো আজকের ফার্স্ট পার্টে আমি মূলত ফিজিওলজিক্যাল সাইডটা আলোচনা করব এবং পরবর্তীতে দ্বিতীয় সেকেন্ড পার্টে আমি এটা প্যাথোফিজিওলজি এবং ক্লিনিক্যাল কোরিলেশন নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আমরা ভেন্টিলেশন পারফিউশন রেশিও সম্পর্কে কতটা আজকে আলোচনা করতে পারি। সো ভেন্টিলেশন পারফিউশন এখানে রেশিও জানতে হলে প্রথমে এখানে দুইটা টার্ম, একটা ভেন্টিলেশন এবং পারফিউশন, এই দুইটা টার্ম সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। সো হোয়াট ইজ ভেন্টিলেশন? ভেন্টিলেশন বলতে আমরা কি বোঝাই? বাংলাতে যদি বলি, ভেন্টিলেশন বলতে কোনো একটা জায়গায় বাতাসের যাতায়াত বোঝায়। অর্থাৎ যদি ইংলিশে বলি, এয়ার গোয়িং ইন অ্যান্ড আউট অফ দ্য লাং, লাং এবং এনভায়রনমেন্টের ভিতরে যে এই যে এয়ারের এক্সচেঞ্জ, বাতাসের যাতায়াত, এটাকে আমরা বলবি পালমোনারি ভেন্টিলেশন, তাই না? কিন্তু ধরেন একটা জায়গায় এয়ার যদি আপনার ট্র্যাপড হয়ে থাকে, অর্থাৎ বাতাস আছে কিন্তু সেটা বাইরেও যেতে পারছে না, ভিতরে আসতে পারছে না, বা এয়ারের মুভমেন্ট নাই, সেটাকে কিন্তু আমরা ভেন্টিলেশন বলবো না। কথা বোঝা গেল? আচ্ছা, এখন দেখা যাক এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এই লাঙে এই যে পালমোনারি ভেন্টিলেশন, এয়ারের এক্সচেঞ্জ, এটা দেখা যাচ্ছে যে অ্যাপেক্স টু বেজে এই পালমোনারি ভেন্টিলেশনটা ইউনিফর্ম না। ভেন্টিলেশনটা অ্যাপেক্স থেকে বেজে ভেরিয়েশন আছে। কেমন ভেরিয়েশন? অ্যাপেক্সে বলা হচ্ছে ভেন্টিলেশন লো, কিন্তু যত আপনি বেজের দিকে যাবেন, অ্যাজ ইউ মুভ ফ্রম অ্যাপেক্স টু বেস, ভেন্টিলেশন gradually increases and it will be maximum at the base of the lung. তাহলে কেন এই ভেরিয়েশন? অ্যাপেক্স থেকে বেজে ভেন্টিলেশনের কেন এই ভেরিয়েশন? তো সেটা আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে খেয়াল করেন যে আমরা একটা লেভেল, এক্সপিরেটরি লেভেল, ধরেন জাস্ট টাইডাল, এট দ্য এন্ড অফ দ্য টাইডাল এক্সপিরেশন আমরা 500 ml বাতাস বের করে দিয়েছি। এখন আমরা নেক্সট ইনস্পিরেশন নেব। সো এট দ্য বিগিনিং অফ ইনস্পিরেশন আমরা যদি দাঁড়িয়ে থাকি আপরাইট পজিশনে, দেখা যাচ্ছে যে অ্যাপিকাল রিজিয়নে অ্যালভিওলার সাইজগুলো বড় বড় লার্জ সাইজ থাকবে, এবং যত বেজের দিকে যাবেন অ্যালভিওলাসের সাইজটা ছোট হয়ে যাবে এবং বেজে এটা স্মল সাইজ থাকবে। তাহলে কেন এই অ্যালভিওলাসের সাইজটা ভেরিয়েশন হচ্ছে? দেখেন, অ্যাপিকাল পার্টে অ্যালভিওলার সাইজ লার্জ, বেজাল পার্টে স্মল। তাহলে দেখা যাক, এটা আগে ব্যাখ্যা করার চেষ্টা করি যে সাইজটা কেন ভেরিয়েশন। আমরা জানি লাংয়ের যে আউটার প্লুরা, সেটাকে আমরা প্যারাইটাল প্লুরা বলি, এবং এই যে অ্যাপেক্সে যে এখানে যে প্লুরাল লেয়ারটা থাকে, এটাকে আমরা সবাই কি বলি? সিপসন্স ফাসা অথবা সুপ্রাপ্লুরাল মেমব্রেন বলে জানি। তো আমরা জানি যে আউটার এই লেয়ারটা এটা চেস্ট ওয়ালের সাথে সাপোর্টেড থাকে। ওকে, তাহলে এটা একটা আউটওয়ার্ড বা আপওয়ার্ড, এই যে আউটার যে প্যারাইটাল প্লুরা, এটা একটা আউটওয়ার্ড বা আপওয়ার্ড ফোর্স দেবে, ট্র্যাকশন বলতে পারেন, আপওয়ার্ড ট্র্যাকশন। অন্যদিকে গ্র্যাভিটি বা লাংয়ের ওয়েট, সেটা কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ড ফোর্স ক্রিয়েট করবে। তাহলে এই যে দুইটা অপোজিং ফোর্সের কারণে দেখেন এইখানে এই অ্যাপিকাল রিজিয়নে ইন্ট্রাপ্লুরাল স্পেস, বা যেটাকে আমরা বলি ইন্ট্রাপ্লুরাল ক্যাভিটি, এই স্পেসটার ভলিউম বেড়ে যাবে। যদি এই স্পেসটার, এই ভ্যাকুয়ামটার ভলিউম বাড়ে, তাহলে নেগেটিভিটি কি হবে? ইনক্রিজ করবে। তাহলে দেখেন অ্যাপিকাল রিজিয়নে ইন্ট্রাপ্লুরাল প্রেসার -10 মিলিমিটার অফ মার্কারি, তার মানে এখানে অনেক বেশি নেগেটিভ। এবং ইন্ট্রাপ্লুরাল প্রেসার যত বেশি নেগেটিভ, ট্রান্সপালমোনারি প্রেসার তত বেশি পজিটিভ হবে, তখন আমরা +10 পাবো, তাই না? এবং ট্রান্সপালমোনারি প্রেসার আমরা জানি ডিসটেন্ডিং প্রেসার। এই জন্য অ্যাপিকাল রিজিয়নের যেহেতু ডিসটেন্ডিং প্রেসারের কারণে এখানকার যে অ্যালভিওলাই গুলো আছে, এগুলো অলরেডি দেখেন ইনস্পিরেশনের শুরু আমরা নেওয়ার আগেই ইট ইজ অলরেডি ডিসটেন্ডেড। হ্যাঁ, তাহলে কি হবে? যখন আমরা ইনস্পিরেশন নেব, তাহলে এইটার সাইজ কি আর ফার্দার বড় হবে? চিন্তা করেন, যেহেতু ইট ইজ অলরেডি এক্সপ্যান্ডেড অবস্থানে আছে, তাহলে কিন্তু ইনস্পিরেশনের সময় বা রেসপিরেশনের সময় এইটার সাইজের ভ্যারিয়েশনটা অনেক কম হবে, যে কারণে এর ভিতরে বাতাসে ইনকামিং এয়ার এবং আউটগোয়িং এয়ার, এই যে এয়ারের মুভমেন্ট বা যাতায়াত, এটা অনেক কম হবে। তাহলে এই কারণে অ্যাপিকাল রিজিয়নে অ্যালভিওলাসের সাইজ যদিও বড়, কিন্তু ভেন্টিলেশন কম। ওকে, কিন্তু যেহেতু এর ভিতরে এয়ার আছে, এখানে এয়ার প্রেসার কিন্তু বেশি থাকবে। এখানে যদি ইন্ট্রা অ্যালভিওলার প্রেসারটা কিন্তু বেশি, কিন্তু এয়ারটা ট্র্যাপড হয়ে আছে, এয়ারের মুভমেন্ট কম, যে কারণে আমরা বলছি যে এখানে ভেন্টিলেশন কম। এখন আমরা যদি বেজাল পার্টে চলে আসি,
বেজের দিকে চলে আসি তাহলে দেখা যাবে দেখেন গ্র্যাভিটি বা লাংয়ের ওয়েটের কারণে এটা ডিপেন্ডেন্ট পার্টে ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে, যে কারণে লোয়ার পার্টটা কিন্তু কম্প্রেসড হবে। যখন কম্প্রেসড হবে তখন দেখেন এই যে প্লুরাল লেয়ারের মাঝখানে দুইটা প্লুরাল লেয়ারের মাঝখানে যে স্পেস এটা কি হয়ে যাবে, ন্যারো হয়ে আসবে। যদি ন্যারো হয়ে যায় তাহলে এখানকার নেগেটিভিটি কমে যাবে এবং এখানে ইন্ট্রাপ্লুরাল প্রেসার দেখেন -2। তাহলে যদি ট্রান্সপালমোনারি হিসাব আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো +2। তাহলে এখানকার ডিসটেন্ডিং প্রেসারটা কম। ট্রান্সপালমোনারি প্রেসার কি বলছি, ডিসটেন্ডিং প্রেসার। ডিসটেন্ডিং প্রেসার কম থাকার কারণে এইটার সাইজটা দেখেন এটা স্মল সাইজ, সো এখানকার ওয়ালটা লেস স্ট্রেসড অবস্থায় আছে। তো তার মানে এইটা যখন ইন্সপিরেশনের সময় এটার সাইজটা বড় হওয়ার অনেক স্কোপ আছে। সো দেখা যাচ্ছে ডিউরিং দ্য ফেজেস অফ রেসপিরেশন, ডিউরিং ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন, এই বেজাল পার্টের অ্যালভিওলার গুলো সাইজের যে ভ্যারিয়েশন, সংকোচন এবং প্রসারণ, এটা অনেক বেশি। এই কারণে এখানে এয়ারের ইনকামিং এবং আউটগোয়িং এই যে মুভমেন্ট বা যাতায়াতটাও বেজাল পার্টে বেশি, যে কারণে আমরা বলছি বেজের দিকে ভেন্টিলেশন বেশি। বোঝা গেল? আর যদি মিডল জোনের কথা বলি সেখানে ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা দেখেন -5, তাহলে ট্রান্সপালমোনারি প্রেসার +5, তাহলে এইটা হচ্ছে মাঝামাঝি। এইজন্য এখানে মোটামুটি ভেন্টিলেশনটা কি কমও না বেশিও না, একটা মধ্যবর্তী অপটিমাম লেভেলে থাকবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এই স্লাইড থেকে? এটা আমরা ব্যাখ্যা করতে পারলাম অ্যাপেক্স টু বেজে অ্যালভিওলাসের সাইজেরটা কেন ভ্যারিয়েশন আছে এবং ভেন্টিলেশনটাকে কেমন ভেরিয়েশন আছে। অর্থাৎ অ্যাপেক্স থেকে বেজের দিকে যত যাব ভেন্টিলেশন তত বাড়বে, অর্থাৎ এখানে এয়ারের যে এক্সচেঞ্জটা বেশি বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড লাং। কথা বোঝা গেল? তাহলে যেহেতু বেজের দিকে অ্যালভিওলাসের স্মল ছোট ছোট, তাহলে এখানকার অ্যালভিওলার ওয়ালগুলো লেস স্ট্রেস থাকে এবং ইন্ট্রা অ্যালভিওলার প্রেসারটা একটু কম থাকে। ওকে, এটা এখন আমরা চলে যাব নেক্সট যে টার্ম ভেন্টিলেশন পারফিউশনের সেকেন্ড যে কম্পোনেন্ট, সেটাকে আমরা বলছি পারফিউশন। সো পারফিউশন মানে আমরা সিম্পলি যেটা বুঝি সেটা হচ্ছে ব্লাড ফ্লো। এই ব্লাড ফ্লো দেখা যাচ্ছে লাংয়ের অ্যাপেক্স টু বেজ ব্লাড ফ্লো ভ্যারিয়েশন। কেমন ভ্যারিয়েশন? যদি আপনি অ্যাপেক্স থেকে বেজের দিকে নামেন তাহলে দেখা যাবে যে যত নিচে নামবেন বেজের দিকে পারফিউশনটা তত বাড়বে এবং ম্যাক্সিমাম এট দ্য বেস। তার মানে অ্যাপেক্সে পারফিউশনটা সবচেয়ে মিনিমাম। তাহলে কেন, আমি আবারও ব্যাখ্যা করার চেষ্টা করব পারফিউশনে কেন এই ভেরিয়েশন। এটার ভেরিয়েশন এগেইন গ্র্যাভিটি। ওকে, পারফিউশন ডিপেন্ড করে পারফিউশন প্রেসারের উপরে। পারফিউশন প্রেসার বলতে আমরা মোদ্দা কথায় বুঝি হচ্ছে মিন প্রেসার। আমরা কি মনে আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে মিন প্রেসার যখন পড়ছিলাম যে এটা পারফিউশন প্রেসার বলা হচ্ছে। ওকে, সো মিন প্রেসার যদি কম থাকে তাহলে পারফিউশন কমে যাবে, মিন প্রেসার বাড়লে পারফিউশন প্রেসার বাড়বে। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি যে লাংয়ের অ্যাপেক্স টু বেজ এখানের যে পারফিউশন প্রেসার বা মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেসার এটা ইনক্রিজেস ফ্রম অ্যাপেক্স টু বেজ। তার মানে বেজের দিকে পারফিউশন প্রেসার বেশি, এই কারণে বেজে পারফিউশন বেশি। অ্যাপেক্সের দিকে পারফিউশন প্রেসার কম, এই কারণে পারফিউশন কম। তাহলে কেন এই ভেরিয়েশনটা সেটা যদি খেয়াল করি, প্রথমেই আমি বলবো গ্র্যাভিটির কথা। চিন্তা করেন লাংয়ের এই যে যদি হার্টের পজিশনটার সাথে লাংয়ের পজিশনটা কম্পেয়ার করেন, মোটামুটি ধরে নেওয়া যায় হার্টটা লাংয়ের মোটামুটি মিডল জোন এই লেভেলে থাকবে এবং এই অ্যাট দ্য লেভেল অফ দ্য হার্ট, হ্যাঁ অ্যাট দ্য লেভেল অফ দ্য হার্ট এইখানে মিন প্রেসার অর্থাৎ মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেসার 14 মিলিমিটার অফ মার্কারি। ওকে, এখন এই হার্ট লেভেল থেকে বা লেভেল অফ দ্য হার্ট থেকে যদি 10 সেন্টিমিটার উপরে থাকে অ্যাপেক্স, তাহলে হার্টের লেভেল থেকে যখনই আপনি 10 সেন্টিমিটার উপরে চলে গেলেন অ্যাপিকাল রিজিয়নে, এখানে গ্র্যাভিটেশনাল ইফেক্ট কম থাকার কারণে এখানে পারফিউশন প্রেসারটা কমে যাবে। তাহলে দেখেন এট দ্য হার্ট লেভেলে পারফিউশন প্রেসার ছিল 14 মিলিমিটার অফ মার্কারি, অ্যাপেক্সে গিয়ে পারফিউশন প্রেসারটা হয়ে গেছে 6.6 মিলিমিটার অফ মার্কারি। ওকে, তাহলে কিন্তু এইখানে পারফিউশন প্রেসার কম, এই কারণে ব্লাড ফ্লো কম, সোজা কথা। আচ্ছা, এখন যদি আমি হার্ট লেভেল থেকে নিচের দিকে আসি অর্থাৎ লাংয়ের বেজাল পার্টে চলে আসি, তাহলে দেখেন এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকবে এবং এইখানে পারফিউশন প্রেসারও বেড়ে যাবে। দেখেন এট দ্য বেজ অফ দ্য হার্ট সেখান থেকে যদি 5 সেন্টিমিটার নিচে নামেন পারফিউশন প্রেসার বেড়ে এখন এটার পারফিউশন প্রেসার 17.7 মিলিমিটার অফ মার্কারি, তার মানে 3.4 মিলিমিটার বাড়ছে হার্ট লেভেল থেকে। এই কারণে এইখানে ব্লাড ফ্লোটা বেশি। ক্লিয়ার হয়েছে কিনা?
আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, আরো কিছু ফ্যাক্টর আমি কিন্তু কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করছি। দেখেন, এক নম্বর কথা, অ্যাপেক্সে যদি খেয়াল করেন এখানে পারফিউশন প্রেসার কম, এটা একটা সমস্যা, যে কারণে ব্লাড ফ্লো কমে যাচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে অ্যালভিওলাসে কি এই অ্যাপিকাল জোনে অ্যালভিওলাসের সাইজটা লার্জ থাকে এবং এর ভিতরে কিন্তু এয়ারের পরিমাণটা বেশি আছে, যদিও তাদের মুভমেন্ট কম, ভেন্টিলেশন কম, কিন্তু এখানে এয়ার প্রেসারের কারণে এইটা সব সময়, আর যেহেতু অ্যালভিওলাসের ওয়ালটা এখানে স্ট্রেসড হয়ে আছে, ইট ইজ ম্যাক্সিমালি কি রিল্যাক্সড বা ডাইলেটেড সিচুয়েশনে আছে, তাহলে এরা কি করবে, এই ক্যাপিলারির উপরে কম্প্রেস করবে। আর যেহেতু এখানে পারফিউশন প্রেসারটা কম, খুব ইজিলি ক্যাপিলারি গুলো কম্প্রেস থাকবে, অর্থাৎ সিস্টোলের সময়ও এই প্রেসারটা অ্যাডিকুয়েট বাড়বে না, যে কারণে ডিউরিং সিস্টোল এবং ডায়াস্টোল দুইটা ফেজেই এই অ্যাপিকাল রিজিয়নের যে ক্যাপিলারি গুলি আছে এগুলো কম্প্রেস থাকবে। ওকে, তাহলে কি কারণে কম্প্রেস হলো, দুইটা কারণ আমরা উল্লেখ করতে পারি। একটা হচ্ছে এখানে পারফিউশন প্রেসারটা কম, যেহেতু এটা হার্ট লেভেল থেকে উপরে আছে। দুই নম্বর কথা হচ্ছে এখানকার অ্যালভিউলার এয়ার প্রেসারটা বেশি, যে কারণে এরা সবসময় এই ভেসেল গুলোকে কম্প্রেস করে রাখছে। তাহলে এই অ্যাপিকাল জোনে ব্লাড সাপ্লাই সবচেয়ে কম, অথবা আমরা বলতে পারি ইট ইজ এ জোন অফ নো ব্লাড সাপ্লাই বা জোন 1, অ্যাপেক্সটাকে আমরা বলি জোন 1 বা জোন অফ নো ব্লাড সাপ্লাই। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, যেটা আমি বলছি, গ্রাভিটির এবং অ্যালভিউলার ওয়ালগুলো অ্যাপেক্সে কি থাকে, মোর স্ট্রেস থাকে ইন দ্য অ্যাপেক্সে, যে কারণে তারা ক্যাপিলারি গুলোকে কম্প্রেস করতেছে বেশি। আর বেজের দিকে যদি আসি, তাহলে এক নম্বর কথা বলছি, বেজের দিকে যেহেতু কি এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক বেশি এবং এখানে পারফিউশন প্রেসারটা অনেক বেশি, অর্থাৎ হার্ট লেভেল থেকে এখানে পারফিউশন প্রেসার 3.4 মিলিমিটার মার্কারি বেশি, এবং এখানে পারফিউশন প্রেসার অলরেডি বলছি 17.7, তাহলে এখানকার ক্যাপিলারি পারফিউশনটা বেশি। দুই নম্বর কথা হচ্ছে দেখেন এখানকার অ্যালভিওলাই গুলো কি বলছিলাম, স্মল সাইজ, তার মানে এখানের অ্যালভিওলার এয়ার প্রেসারটা কম এবং অ্যালভিওলার ওয়ালটা লেস স্ট্রেস, তাহলে এরা ক্যাপিলারিকে কম্প্রেস করবে কম, তাহলে এখানকার ক্যাপিলারি গুলা অলওয়েজ এখানকার পারফিউশন প্রেসারটা অ্যালভিওলার এয়ার প্রেসারের চেয়ে বেশি থাকবে। এই জন্য সিস্টোল এবং ডায়াস্টোলের দুইটা ফেজেই এরা এই ক্যাপিলারি গুলো ওপেন থাকবে এবং দে উইল অ্যালাউ কন্টিনিউয়াস ব্লাড ফ্লো। এইটাকে বলা হচ্ছে বেজাল রিজন, পার্টটাকে জোন 3 বলা হচ্ছে, বা ইট ইজ দ্য জোন অফ কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাই। ওকে, আচ্ছা, এখন আসেন মিডিল জোন। মিডিল জোনে বলা হচ্ছে এট দ্য হার্ট লেভেলে, এখানে পারফিউশন প্রেসার 14 মিলিমিটার অফ মার্কারি। এখানে দেখা যাচ্ছে যে হার্টে যখন সিস্টোলে যাচ্ছে তখন সাডেন এটা প্রেসারটা বেড়ে যাচ্ছে এবং এই সাডেন তখন ওই মুহূর্তে ক্যাপিলারি প্রেসারটা, অ্যালভিউলার ক্যাপিলারি প্রেসারটা বা পালমোনারি ক্যাপিলারি প্রেসারটা অ্যালভিউলার এয়ার প্রেসারের চেয়ে বেড়ে যাচ্ছে। এই কারণে সিস্টোলের সময় ক্যাপিলারি গুলো ওপেন হচ্ছে এবং ব্লাড ফ্লো হচ্ছে, কিন্তু হার্ট যখন আবার ডায়াস্টোলে চলে যাচ্ছে এখানকার পারফিউশন প্রেসার কমে যাচ্ছে, অর্থাৎ সেই মুহূর্তে অ্যালভিউলার এয়ার প্রেসারটা বেড়ে যাচ্ছে, যে কারণে অ্যালভিউলাসটা ডায়াস্টোলের সময় অ্যালভিউলাস গুলো কি করতেছে, অ্যালভিউলাসটা তার ওয়ালের ক্যাপিলারি গুলোকে কম্প্রেস করতেছে, অর্থাৎ ডায়াস্টোলের সময় এই জোনে ব্লাড ফ্লো হবে না। তাহলে দেখা যাচ্ছে সিস্টোলে ব্লাড ফ্লো হচ্ছে, ডায়াস্টোলে ব্লাড ফ্লো হচ্ছে না, তাহলে এইটাকে আমরা বলতে পারি জোন 2 অথবা জোনস অফ ইন্টারমিটেন্ট ব্লাড ফ্লো। কথাটা ক্লিয়ার হলো কিনা? তাহলে দেখা যাচ্ছে মেইন রিজন হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটির কারণে এই ভেরিয়েশন, ভেন্টিলেশন এবং পারফিউশনে অ্যাপেক্স টু বেজের যে ভেরিয়েশন দেখা যাচ্ছে। তবে এখানে আমরা দেখলাম ভেন্টিলেশন বলেন আর এবং পারফিউশন বলেন দুইটাই কিন্তু বেজে বেশি, অ্যাপেক্সে কম। কিন্তু মজার বিষয় হচ্ছে ভেন্টিলেশনের ভেরিয়েশনটা অ্যাপেক্স টু বেজের ভেরিয়েশনটা খুব বেশি সিগনিফিকেন্ট না, বাট পারফিউশনের ভেরিয়েশনটা গ্রেট ভেরিয়েশন। দেয়ার ইজ এ গ্রেট ভেরিয়েশন অফ পারফিউশন, যেটা একটু পরেই আমি গ্রাফের মাধ্যমে দেখালে বুঝতে পারবেন। ওকে, এখন যেহেতু আমরা ভেন্টিলেশন এবং পারফিউশন দুইটা টার্ম সম্পর্কে জানলাম এবং তাদের অ্যাপেক্স টু বেজ ভেরিয়েশন দেখলাম, এখন আমরা ভেন্টিলেশন পারফিউশন রেশিও নিয়ে আলোচনা করার মতো একটা কন্ডিশনে চলে আসছি। তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিও এর আরেকটা যদি ভালো নাম যদি বলেন, ডাক নাম হচ্ছে ভিকিউ রেশিও, কিন্তু এর ভালো নাম হচ্ছে অ্যালভিউলার ভেন্টিলেশন পারফিউশন রেশিও, AVPR। তাহলে দেখেন শুধু ভেন্টিলেশন বললে অনেক, আমরা তো পালমোনারি ভেন্টিলেশনও আছে, কিন্তু এখানে বলা স্পেসিফিক যদি নামটা দেখেন অ্যালভিউলার ভেন্টিলেশন পারফিউশন রেশিও, তার মানে এখানে অ্যালভিউলার ভেন্টিলেশনের সাথে আপনার পালমোনারি যে ব্লাড ফ্লো বা পারফিউশন সেটার
রেশিও বের করতে হবে। তাহলে দেখেন ভেন্টিলেশন পারফিউশন রেশিও অথবা ভিকিউ রেশিও ইজ ইকুয়াল অ্যালভিউলার ভেন্টিলেশন ডিভাইডেড বাই পালমোনারি ব্লাড ফ্লো। ওকে, তাহলে আমরা ডেফিনেশনে বলতে পারি the ratio of alveolar ventilation to pulmonary blood flow for the whole lung is called AVPR. এটা হচ্ছে AVPR হচ্ছে ভালো নাম, আর ভিকিউটা হচ্ছে শুধু ভেন্টিলেশন পারফিউশন রেশিও মানে ডাক নাম। ওকে, তাহলে VQ ratio is the amount of air that reaches your alveoli divided by the amount of blood flow in the pulmonary capillary. আমরা alveolar ventilation বলতে কোন ভেন্টিলেশনটাকে বুঝি? যেই বাতাসটুকু গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে প্রবেশ করবে, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ এরিয়া এবং এনভায়রনমেন্টের ভিতরে যে এক্সচেঞ্জ, সেটাই তো অ্যালভিউলার ভেন্টিলেশন। আর যদি আপনি টোটাল এক্সচেঞ্জ ধরেন সেটা হবে পালমোনারি ভেন্টিলেশন। তো আমরা এখানে অ্যালভিউলার ভেন্টিলেশনটা ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। তাহলে অ্যালভিউলার ভেন্টিলেশন আমরা কিভাবে পাবো? আমরা জানি টাইডাল ভলিউম 500, সেখান থেকে ডেড স্পেসে আর যদি 150 ml বাদ দেন তাহলে থাকে 350 ml। তার মানে এই 350 ml অফ এয়ার it will be exchanged between the alveoli and the atmosphere। তাহলে এবং রেসপিরেটরি রেট যদি 12 ব্রেথ পার মিনিট হয় তাহলে আমরা দেখেন অ্যালভিউলার ভেন্টিলেশনটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 4.2 লিটার পার মিনিট। তাহলে এখন যদি আমরা রেশিওটা বের করি তাহলে আমরা পেয়ে যাব রেশিওটা 0.84। সো দ্যাট ইজ দ্য নরমাল ভেন্টিলেশন পারফিউশন রেশিও অথবা ভিকিউ রেশিও। তার মানে 0.8টাকে আমাদের মনে রাখার সুবিধার্থে বা ক্যালকুলেশনের সুবিধার্থে দেখে এটাকে আমি যদি বলি অ্যাপ্রক্সিমেটলি 1 ধরতে পারি, বা 0.8 বা অ্যাপ্রক্সিমেটলি 1। তার মানে দেখেন ভেন্টিলেশন পারফিউশন রেশিওর রেজাল্টটা কখন 1 হবে? যখন ভেন্টিলেশন এবং পারফিউশন রেশিওটা সমান অনুপাতে থাকবে, সমান সমান থাকবে, তাই না? যদি কখনো ভেন্টিলেশনে বেড়ে যায় পারফিউশন কমে যায় তাহলে রেশিও বেড়ে যাবে। যদি পারফিউশন বেড়ে যায় ভেন্টিলেশন কমে যায় তাহলে কিন্তু রেশিওটা কমে যাবে, অর্থাৎ মিসম্যাচ হবে। ওকে, তাহলে আমি কি ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা বোঝাতে পারলাম যে রেশিওটা কিভাবে আমরা বের করতে পারি? ওকে, এটা যদি বোঝাতে পারি এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে দেখেন এই যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও 1 ম্যাচিং তখনই হবে যখন কি তারা সমান অনুপাতে থাকবে, এবং সমান অনুপাতে এবং ভেন্টিলেশন এবং পারফিউশন যখন একই অনুপাতে থাকবে অর্থাৎ 1:1 1:1 তখন তখন লাঙে আইডিয়াল গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। কিন্তু যখনই এটাতে গড়মিল হবে, রেশিওটা কম বেশি হয়ে যাবে, অর্থাৎ ভেন্টিলেশন এবং পারফিউশন রেশিওর একে অপরের চেয়ে ভিন্ন এটা ভেরি করবে, তখনই কিন্তু একটা কমপ্লিকেশন বা সেটার ইফেক্ট গুলা আমরা পাবো। একটা নরমালি যদি আমরা চিন্তা করি একটা ক্লাসে যদি 50 স্টুডেন্ট থাকে, 25 যদি বলি মেল আর 25 স্টুডেন্ট ফিমেল, গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে কি অনুপাতটা কি সমান সমানে আছে? সো তাদের ফিজিওলজির ফাংশনটাও কি থাকবে 1:1, তাহলে ফাংশনটাও কি হবে অপটিমাম হবে। এখন যদি চিন্তা করেন ছেলে আছে 30টা, মেয়ে আছে 20টা, তাহলে 20টা মেয়ে 20টা ছেলের সাথে বুকিং হয়ে গেল, 10টা ছেলে কি থাকলো এক্সট্রা থাকলো। এই এক্সট্রা ছেলে তার মানে তারা কি ওয়েস্টেড হয়ে গেল, তার মানে ওয়েস্টেড, তারা আর কোনো কাজে লাগতেছে না, এবং এরা বিভিন্ন ধরনের দেখবেন কি করবে, বিভিন্ন ধরনের অশান্তি তৈরি করবে, তাই না? আবার যদি ধরেন ছেলের সংখ্যা কম 20, মেয়ের সংখ্যা 30, তাহলে কি অবস্থা হবে? তাহলে 20টা ছেলে মেয়ে ম্যাচিং হয়ে গেল, 10টা মেয়ে এখন এক্সট্রা থাকলো, তখন এই 10টা মেয়ে গেল ওয়েস্টেড হয়ে গেল, তাই না? এদের এবং এর কারণে বিভিন্ন ধরনের সোশ্যাল কমপ্লিকেশন ডেভেলপ করবে। ঠিক তেমনি ভেন্টিলেশন এবং পারফিউশন যখন এইরকম মিসম্যাচিং হবে, যখন তাদের 1:1 থাকবে, ফাংশন নরমাল, অপটিমাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, কিন্তু যখনই এখানে ভেরিয়েশন হবে, ভেন্টিলেশনের চেয়ে পারফিউশন কম, অথবা ভেন্টিলেশন বেশি পারফিউশন কম, অথবা পারফিউশন বেশি ভেন্টিলেশন কম, এরকম যখনই হবে তখনই কিন্তু এই গ্যাস এক্সচেঞ্জ মেকানিজমে একটা গন্ডগোল হবে। ওকে, আচ্ছা, এজন্য বলা হচ্ছে ভেন্টিলেশন এবং পারফিউশন ম্যাচিং ইজ ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্য আইডিয়াল এক্সচেঞ্জ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড। ওকে, however, due to effect of the gravity and regional differences in blood flow and alveolar ventilation exist in the lung. তার মানে বলতে চাচ্ছি
নরমালি আমাদের লাংয়ে অ্যাপেক্স টু বেস যেহেতু ভেন্টিলেশন এবং পারফিউশনের একটু ভ্যারিয়েশন আছে, যেটা একটু আগে দেখাইছি, তার মানে এদের রেশিও করলেও আমরা অ্যাপেক্স টু বেসে ভ্যারিয়েশন পাবো। সেটা তাহলে আমরা দেখি, তবে সেটা নরমাল উইদিন ফিজিওলজিক্যাল লিমিট, এটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ভেরিয়েশন। তাহলে ভিকিউ রেশিও ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য লাং, এটা যদি আমরা খেয়াল করি, এই গ্রাফটা একটু যদি খেয়াল করে আপনারা দেখেন গ্রাফের এই যে এক্স এক্স যে হরিজন্টাল প্লেনের লেফট হ্যান্ডে আমি লাংয়ের বেসকে ইন্ডিকেট করছি, আর যত ডানে যাবেন তত মনে করবেন আমরা অ্যাপেক্সের দিকে যাচ্ছি। ওকে, আচ্ছা। আর ভার্টিক্যালি এইখানে দেখেন, এখানে আমি দুইটা লাইন দেখাইছি, একটা হচ্ছে রেড কালার লাইন, যেটা এই যে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, যত ডানে যাচ্ছে তত দেখেন নিচের দিকে নেমে আসছে, এটা দ্বারা আমরা পারফিউশন বা ব্লাড ফ্লো বোঝাইছি। এবং গ্রিন কালারের লাইনটাকে আমরা ভেন্টিলেশন, এটাও দেখেন যত বাম থেকে ডানে যাচ্ছেন অর্থাৎ বেস থেকে অ্যাপেক্সের দিকে যাচ্ছেন তত এই ভেন্টিলেশন কমে আসতেছে। তার মানে একটা জিনিস যদি খেয়াল করেন, আমি আগেও বলেছি পারফিউশন এবং ভেন্টিলেশন দুইটাই বেজে দিকে সবচেয়ে বেশি, এবং যত আপনি অ্যাপেক্সে যাবেন ভেন্টিলেশনও কমতে থাকবে, পারফিউশনও কমতে থাকবে। তাহলে এখন খেয়াল করেন, আমি যদি বেজের দিকে চিন্তা করি, এখানে পারফিউশনও বেশি, ভেন্টিলেশনও বেশি, কিন্তু আপনি যদি দুইটাই বেশি ঠিক আছে, কিন্তু এখানে যদি গ্রাফটা খেয়াল করেন, এই দুইটার ভিতরে যদি আবার কম্পেয়ার করেন যে দুইজনই বেশি, তবে এইখানে দেখা যাচ্ছে ভেন্টিলেশনের চেয়ে পারফিউশনটা আরো বেশি। তাহলে এখানে যদি ভেন্টিলেশন পারফিউশন রেশিও আপনি করেন, যেহেতু পারফিউশনটা বেশি, তার মানে কি রেশিও করলে এটা 1 এর কম হবে, কারণ পারফিউশন মানে কিউ আর ভেন্টিলেশনটা ভি, ভি বাই কিউ। তাহলে পারফিউশনটা যদি বড় হয় ভেন্টিলেশনের চেয়ে, তাহলে রেশিওটা ডেফিনেটলি 1 এর কম হবে। দেখেন এখানে 0.6 দেখানো হয়েছে, তার মানে ভেন্টিলেশন পারফিউশনের রেশিও বেজের দিকে কম থাকে। আবার যদি অ্যাপেক্সে যান, এখানে খেয়াল করেন, এখানে ভেন্টিলেশনও কম, পারফিউশনও কম, তবে এই দুইটার ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন ভেন্টিলেশনের চেয়ে পারফিউশনটা আরো কম। তার মানে এখানে ভেন্টিলেশনটা কম্পারেটিভলি পারফিউশনের চেয়ে বেশি। তাহলে এখানে তার মানে ভি এর মানটা বেশি, সেই তুলনায় কিউটা কম। তাহলে এখানে ভেন্টিলেশন অ্যাপেক্সে যদি আপনি ভিকিউ রেশিও করেন তাহলে সেটা বেশি পাবেন, এই জন্য অ্যাপেক্সের দিকে ভিকিউ রেশিওটা হায়ার থাকে। তাহলে কি বুঝলাম আমরা? অ্যাপেক্সে ভিকিউ রেশিওটা হায়ার এবং বেজে ভিকিউ রেশিওটা কম থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দিস রিজিওনাল ডিফারেন্স ফর ভেন্টিলেশন আর নট অ্যাজ গ্রেট অ্যাজ ফর পারফিউশন, যেটা আমি অলরেডি বললাম, যেটাই বোঝানোর চেষ্টা করছি, যে দেখেন এই যে সবুজ লাইনটা এবং পারফিউশনের যে রেড লাইন, এটা যদি খেয়াল করেন ভেরিয়েশনটা রেড লাইনের ক্ষেত্রে বেস টু অ্যাপেক্স ভেরিয়েশনটা বেশি, সেই তুলনায় ভেন্টিলেশনের ভেরিয়েশনটা কম। ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখন খেয়াল করেন, আমরা এই যে অ্যাপেক্স, এখানে কিউ মানে হচ্ছে পারফিউশন, ভি মানে ভেন্টিলেশন এবং ভি কিউ রেশিও মানে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। তাহলে অ্যাপেক্সে আমরা আবার একটু মিলাই নেই। দেখেন অ্যাপেক্সে আমরা কি বলছিলাম, এই যে খেয়াল করেন অ্যাপেক্সে পারফিউশন কম, ভেন্টিলেশনও কম, কিন্তু পারফিউশনে দেখেন দুইটা ডাউনওয়ার্ড অ্যারো দিছি, তার মানে এই যে গ্রাফটা দুইজনই কম, তবে বেশি কম কোনটা? পারফিউশন। তাহলে কিউ এর মানটা ভি এর মানের চেয়ে কম্পারে রিলেটিভলি আরো কম। তাহলে আমরা যদি এখন ভি বাই কিউ করি, ভি ডিভাইডেড বাই কিউ, তার মানে এখানে ভেন্টিলেশনটা পারফিউশনের তুলনায় একটু বেশি আছে, তাহলে এখানে ভি কিউ রেশিওটা আমরা বেশি পাবো। তাহলে অ্যাপেক্সে ভি কিউ রেশিও বেশি। ওকে, আচ্ছা, আমি PO2 PCO2 পরে অন্য স্লাইডে বোঝাচ্ছি। এখন বেজের দিকে আসেন। বেজের দিকে দেখেন পারফিউশনও বেশি, ভেন্টিলেশনও বেশি, তবে এই দুইজনের মাঝে যদি কম্পেয়ার করেন একজনের তুলনায় আরেকজন, তাহলে দেখা যাচ্ছে ভেন্টিলেশনের চেয়ে পারফিউশন বেশি। তাহলে ভি বাই কিউ যদি দেখেন, এই যে এখানে দুইটা আপওয়ার্ড অ্যারো দিয়েছি, পারফিউশনটা অনেক বেশি ইন কম্পারিজন টু রিলেটিভ টু ভেন্টিলেশন। তাহলে যদি আমি এখন ভি বাই কিউ করি, তাহলে এখানে কিউ এর মানটা বেশি, ভি এর মানটা কম, তাহলে ভি কিউটা ডিক্রিজ। এটা ম্যাথমেটিক্যাল হিসাব করলে আপনি পেয়ে যাবেন। তাহলে বেজে ভি কিউ রেশিওটা কম থাকে বা লো থাকে, অ্যাপেক্সে ভি কিউ রেশিওটা বেশি থাকে। তাহলে আমি কতগুলো ভেরিয়েশন পড়াইছি? প্রথমে ভেন্টিলেশনের ভেরিয়েশনটা পড়াইছি অ্যাপেক্স টু বেস, তারপরে অ্যাপেক্স টু বেস পারফিউশনের ভেরিয়েশন পড়াইছি, এখন পড়ালাম ভিকিউ ভেরিয়েশন। তাহলে ভিকিউ ভেরিয়েশনটা কি? অ্যাপেক্সে ভিকিউ রেশিওটা বেশি,
বেজের দিকে বেজের দিকে ভিকিউ রেশিওটা কম। ক্লিয়ার? তাহলে এই গ্রাফটাতে যদি খেয়াল করেন, বেজে পারফিউশন বেশি, ভেন্টিলেশনও বেশি, কিন্তু যদি আপনি ভিকিউ রেশিও দেখেন তাহলে ভিকিউ রেশিওটা কম। অর্থাৎ ভিকিউ রেশিও যত আপনি অ্যাপেক্সের দিকে যাবেন তত ভিকিউ রেশিওটা বাড়বে। তাহলে এইখানে যে আরেকটা কার্ভ আমি আঁকতাম, তাহলে এইরকম ভাবে উপরে আরেকটা কার্ভ পেতাম, যেটা বেস থেকে অ্যাপেক্সের দিকে ভিকিউ রেশিওটা বেশি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার থাকে আমরা এখন একটু ইন্টারপ্রিটেশনে যাই। খেয়াল করেন, ভিকিউ রেশিও যখন ভেন্টিলেশন এবং পারফিউশনের অনুপাতটা 0.8 বা অ্যাপ্রক্সিমেটলি 1, তার মানে ভেন্টিলেশন যেমন আছে পারফিউশনও সমান সমান আছে। দ্যাট মিনস 1:1 এফিশিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জ অকার। ছেলে 25 জন, মেয়ে 25 জন। ওকে, সবকিছু ঠিক আছে, তাই না? বুকিং। আচ্ছা, এখন যদি চিন্তা করেন ভিকিউ রেশিও 1 এর চেয়ে কম কখন হবে, বা 0 <0.8 কখন হবে? যদি পারফিউশনের তুলনায় ভেন্টিলেশনটা কম হয়। তাহলে এটা কোন পার্টে পাবো আমরা? ভিকিউ রেশিও <1 আমরা বেজে পাবো, তাই না? আমরা বেজে পাবো, কারণ হচ্ছে বেজে পারফিউশনটা অনেক বেশি থাকে ইন কম্পারিজন বা রিলেটিভ টু ভেন্টিলেশন। ঠিক আছে? তাহলে আমরা বেজের দিকে ভিকিউটা রেশিওটা কম পাচ্ছি। তাহলে এইখানে যে এই যে অতিরিক্ত পারফিউশন, কিন্তু সেই তুলনায় ভেন্টিলেশন না থাকার কারণে, একই অনুপাতে না থাকার কারণে কিছু পারফিউশন ওয়েস্টেড হচ্ছে। তাহলে আমরা বলবো ওয়েস্টেড পারফিউশন। তাহলে ভিকিউ রেশিও যখনই 1 এর চেয়ে কম হবে, তাহলে কিছু অ্যামাউন্ট অফ পারফিউশন যেটা লাং দিয়ে পাস করে যাবে কিন্তু অক্সিজেনেটেড হচ্ছে না, তাহলে ওয়েস্টেড পারফিউশন। এটাকে আমরা বলবো ফিজিওলজিক্যাল শান্ট। তাহলে ভিকিউ রেশিও 1 এর চেয়ে কম হলে কি হবে? ফিজিওলজিক্যাল শান্ট, সাম অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট রিমেইন ডিঅক্সিজেনেটেড আর পার্শিয়ালি অক্সিজেনেটেড হচ্ছে, কিছু অংশ অক্সিজেনেটেড হয়েছে, কিছু হয় নাই। ওকে, তাহলে এটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল শান্ট। এখন যদি খেয়াল করি ভিকিউ রেশিও 1 এর চেয়ে বেশি, এটা কোন রিজিয়নে আছে? অ্যাপেক্সে আছে, তাই না? কারণ অ্যাপেক্সে আমরা জানি ভেন্টিলেশন পারফিউশন দুইটাই কম। বাট যদি আমরা কম্পেয়ার করি, পারফিউশনটা একটু বেশি কম, তাই না? সেই তুলনায় একটু ভেন্টিলেশনটা বেশি আছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে কিছু ভেন্টিলেশন পারফিউশন কম থাকার কারণে তারা গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারছে না। তাহলে সেই এক্সট্রা যে অতিরিক্ত যে ভেন্টিলেশনটা, সেটা কি হচ্ছে? ওয়েস্টেড হচ্ছে, কোনো কাজে লাগতেছে না। তাহলে এটাকে আমরা বলবো ওয়েস্টেড ভেন্টিলেশন। এই ধরনের ওয়েস্টেড ভেন্টিলেশন থাকলে আমরা বলি ডেড স্পেস। আর এখানে আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে এটা লাংয়ের কোন রিজিয়নে এরকম রেশিও পাবেন? এপিক্যাল রিজিয়নে, তাই না? এপিক্যাল রিজিয়নে। তাহলে বোঝা গেল ফিজিওলজিক্যাল শান্ট কখন বলবো, ফিজিওলজিক্যাল ডেড স্পেস আমরা কখন বলবো। ক্লিয়ার? নাও একটু জিনিস খেয়াল করি, V/Q রেশিও যদি কখনো 0 হয়, তার মানে আমরা কি বুঝবো? এইটা 0 কখন হওয়া সম্ভব? যদি ভি এর মানটা 0 হয়। তাছাড়া কি 0 হওয়া সম্ভব? বলেন। V/Q = 0 তখনই হবে যদি ভেন্টিলেশন অ্যাবসেন্ট থাকে। তো ভেন্টিলেশনটা 0 হয়, কোনো কারণে যে কোনো একটা অ্যালভিওলে যে ফুল অবস্ট্রাকশন, সেখানে কোনো এয়ারের মুভমেন্ট নাই, একেবারে 0, তখন কি হবে? এই ভেন্টিলেশন না থাকলে কিন্তু সেইখান দিয়ে যে ব্লাডটা পাস করতেছে, অর্থাৎ পারফিউশন আছে, পারফিউশন ইনট্যাক্ট বাট ভেন্টিলেশন অ্যাবসেন্ট, তখন পারফিউশন যাচ্ছে কিন্তু তারা অক্সিজেনেটেড হচ্ছে না। তার মানে তারা রাইট সাইড থেকে লেফটে যাচ্ছে, অক্সিজেনেটেড হওয়ার কথা ছিল কিন্তু তারা হচ্ছে না। তার মানে এইটাকে আমরা বলবো রাইট টু লেফট শান্টিং, বাট দিস ইজ নট ফিজিওলজিক্যাল, দিস ইজ প্যাথোলজিক্যাল। এরকম এটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে হবে। ওকে, আচ্ছা, এখন উল্টা V/Q রেশিও যদি কখনো ইনফিনিটি কখন হওয়া সম্ভব? দেখেন, যদি এই কিউ এর মানটা 0 হয়, তাহলে কিন্তু এই রেজাল্টটা কি হবে? ইনফিনিটি। Q0 মানে পারফিউশন 0, তার মানে এখানে ঘটনা হচ্ছে পারফিউশন মানে লস্ট, পারফিউশন কমপ্লিটলি লস্ট, বাট ভেন্টিলেশন ইনট্যাক্ট, ভেন্টিলেশন আছে। কিন্তু ভেন্টিলেশন থাকলে কি হবে? এই এয়ারটা কি পারফিউশন না থাকলে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারবে? তার মানে ওই এয়ারটাকে আমরা কি বলি? যেই এয়ার গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করে না তাকে আমরা কি বলি? ডেড স্পেস এয়ার বলি না? আমরা রেসপিরেটরি সিস্টেমের শুরুতে পড়ছিলাম। তাহলে তখন আমরা বলবো ডেড স্পেস।
এইটাও কিন্তু একেবারে এটা কিন্তু প্যাথোলজিক্যাল কন্ডিশনে, পারফিউশন একেবারে কমপ্লিট লস, এটা আর ফিজিওলজিক্যাল কন্ডিশনে হবে না, এটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে হবে। তাহলে আমরা এই যে ইন্টারপ্রিটেশন গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে ভি বাই কিউ যদি 1 বা 0.8 হয় আমরা বলবো এফিশিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জ দরকার। ভি বাই কিউ যখন লেস দ্যান 1 হবে তখন আমরা বলবো ওয়েস্টেড পারফিউশন, ফিজিওলজিক্যাল শান্ট হবে। হ্যাঁ, আবার ভি বাই কিউ যখন 1 এর চেয়ে বেশি হবে তখন ওয়েস্টেড ভেন্টিলেশন। তবে এইটা যখন ভেন্টিলেশনটা একেবারে জিরো, অর্থাৎ এই ওয়েস্টেড পারফিউশনটা ওয়েস্টেড সো সিভিয়ার, তখন আমরা রাইট টু লেফট শান্ট ডেভেলপ করি। আবার যখন পারফিউশন কমে যাচ্ছে, কম এতই সিভিয়ার যে পারফিউশন একেবারে জিরো হয়ে গেছে, তখন আমরা পুরো ডেড স্পেস ডেভেলপ করব। তখন কিন্তু এটা কিন্তু আর ফিজিওলজিক্যাল লিমিটের বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবং এই যে ভেন্টিলেশন পারফিউশন রেশিওর যদি এরকম কোনো ভেরিয়েশন হয়, এইটা যদি প্যাথোলজিক্যালি ভেরিয়েশন হয় সো সিভিয়ার, এবং ভেরিয়েশনটা যদি ফিজিওলজিক্যাল লিমিট যেটা নরমাল অ্যাপেক্স টু বেজে ভেরিয়েশন থাকে, সেটার জন্য কোনো ঝামেলা নাই। কিন্তু এটা ভেরিয়েশনটা যদি সো সিভিয়ার হয়, তাহলে কিন্তু আমাদের যে আর্টারিয়াল ব্লাড গ্যাস অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে অ্যালভিওলার পার্শিয়াল প্রেসার এবং যে ব্লাডের এদের আর্টারিয়াল ব্লাড গ্যাসের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন অ্যাপেক্সে ভি বাই কিউ রেশিওটা বেশি, তার মানে 1 এর বেশি। তার মানে কি এখানে কোনটা ওয়েস্টেড হচ্ছে? ভেন্টিলেশনটা ওয়েস্টেড হচ্ছে না। তাহলে অ্যাপেক্সে অক্সিজেন, অ্যাপেক্সে যে অ্যালভিওলাই গুলো আছে সেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে। আর অক্সিজেন যদি বেশি থাকে তাহলে কি হবে বলেন তো? অক্সিজেন বেশি থাকলে এখানে একটা বলা হচ্ছে যে এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ইট ইজ এক ধরনের অর্গানিজম যারা স্ট্রিক্ট অ্যারোবস, অক্সিজেন তাদের গ্রোথটাকে ফেভার করবে। সো ইট ইজ অ্যাপেক্স ইজ দ্য মোস্ট কমন সাইট অফ ইনফেকশন অফ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা বললাম। আচ্ছা, তাহলে অ্যাপেক্সে অক্সিজেন বেশি থাকতেছে কেন বোঝা গেল? অ্যাপেক্সের অ্যালভিওলার এয়ারে। আর যদি আমরা বেজে দেখি খেয়াল করি তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কম। এখানে আবার কার্বন ডাই অক্সাইড পরিমাণ অ্যালভিওলার এয়ারে কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকতেছে। এখন এই জিনিসগুলো আমি একটু এক্সপ্লেইন করব। যদি খেয়াল করেন, যখন ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কমে গেল, যেটা হচ্ছে বেজাল পার্টে হচ্ছে এট দ্য বেজ অফ দ্য লাং, ভিকিউ রেশিওটা কম থাকে, অলরেডি আমি বলেছি। তার মানে এটা কখন সম্ভব? when ventilation to an alveolus is reduced relative to its perfusion, মানে পারফিউশনের তুলনায় ভেন্টিলেশনটা কম আছে, তখনই তো ভিকিউ রেশিওটা কম হবে। তার মানে দুইটা সমস্যা। এক নম্বর দেখেন লেস ভেন্টিলেশন, যদি ভেন্টিলেশন কম থাকে অ্যালভিওলাসের তাহলে এয়ারের ইনফ্লো কম। লেস ইনফ্লো যদি কম থাকে তার মানে ফ্রেশ এয়ার কম আসতেছে, তাহলে অ্যালভিওলাসে অক্সিজেনের কম আসবে না। তাহলে দেখেন অ্যালভিওলার অক্সিজেনের যে পার্শিয়াল প্রেসার কমে যাচ্ছে, তাহলে বেজের যে অ্যালভিওলাসের PO2 টা কম থাকে। কথা বোঝা গেল? আবার লেস ভেন্টিলেশন, যেহেতু বাতাসের যাতায়াত কম, অক্সিজেন যেমন আসতেছে না তেমনি কার্বন ডাই অক্সাইডও ওয়াশ আউট হইতে পারতেছে না, যেহেতু ভেন্টিলেশন কম। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি ওয়াশ আউট না হতে পারে তাহলে অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে অ্যালভিওলাতে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসারটা বেড়ে গেল, PCO2 বেড়ে গেল। তাহলে কেন বেজে PO2 বেজে অ্যালভিওলার এয়ারে PO2 কম এবং কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসারটা বেশি বোঝা গেল? তাহলে এইটা লেস ভেন্টিলেশনের কারণে অ্যালভিওলাস এয়ারের পার্শিয়াল প্রেসারটা কি চেঞ্জ হবে সেটা বুঝলাম। এখন এই ভিকিউ রেশিও এখানে কম, একটা কারণ বলছি লেস ভেন্টিলেশন, আর সেই তুলনায় পারফিউশনটা বেশি আছে। তাহলে কি হচ্ছে খেয়াল করেন, পারফিউশনটা ভেন্টিলেশনের তুলনায় এখানে বেশি আছে, কিন্তু যেহেতু পারফিউশনটা বেশি থাকলেও ভেন্টিলেশন এয়ার এখানে অ্যালভিওলাসে অক্সিজেন কম, তাহলে কি অক্সিজেন এক্সচেঞ্জ বেশি হবে না কম হবে? তাহলে কম অক্সিজেন ব্লাডে আসবে, তাহলে আর্টারিয়াল PO2 কি হয়ে যাবে? দেখেন অনেক পারফিউশন বেশি আছে কিন্তু সেই তুলনায় অক্সিজেন আসতেছে না কারণ ভেন্টিলেশন কম, তাহলে আর্টারিয়াল PO2 কমে যাবে বেজে। আচ্ছা, আবার খেয়াল করেন যেহেতু অ্যালভিওলাসের মধ্যে অলরেডি কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বেড়ে গেছে, এখন এই পারফিউশনের মাধ্যমে দেখেন যে কার্বন ডাই ভেনাস ব্লাডের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা আসছে, আমরা জানি ডিফিউশন হতে হলে তো কি লাগবে?
ডিফিউশনে যে প্রেসার গ্রেডিয়েন্ট লাগবে না, পার্শিয়াল প্রেসার ডিফারেন্স, তাহলে এখন তো প্রেসার ডিফারেন্স কমে গেছে। আমরা জানি যে ভেনাস ব্লাডে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার 45 মিলিমিটার মার্কারি থাকে, আর অ্যালভিওলাসে থাকে 40, কিন্তু অ্যালভিওলাসে দেখেন পার্শিয়াল প্রেসার বেড়ে গেছে। তাহলে এই যে যখন গ্রেডিয়েন্টটা কমে গেল তখন কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন কমে যাবে না? যদি কমে যায় তাহলে আর্টেরিয়াল ব্লাডে PCO2 বেড়ে যাবে, তাহলে বেড়ে যদি যায় তাহলে পিএইচ কমে যাবে। তার মানে ওইখানকার লোকাল যে সার্কুলেশন সেখানে কিন্তু পিএইচটা কম থাকবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে বেজাল পার্টের যে লোকাল চেঞ্জগুলো আমি বললাম, অ্যালভিওলাসে কি চেঞ্জ হবে এবং যে ব্লাডের আর্টেরিয়াল গ্যাসের কি চেঞ্জ হবে ডিউ টু লো ভিকিউ। তার মানে লো ভিকিউ হলে কিন্তু যদি এখন এটা যদি খুব সিভিয়ার হয়, এটা যদি খুব সিভিয়ার হয় তখন কিন্তু কি হবে, আর্টেরিয়াল PO2 কমে যাওয়ার কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করবে। তবে একটা জিনিস কি জানেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড সহজে বাড়ে না, কারণ কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন কোএফিসিয়েন্ট বা ডিফিউশন ক্যাপাসিটি বেশি থাকে। যখন খুব সিভিয়ারলি এফেক্টেড হয় একমাত্র তখনই PCO2টা বাড়ে এবং পিএইচ জেনারেলাইজ তখন ফল করবে। ওকে, যাই হোক সেটা প্যাথোলজিক্যাল। এখন আমরা দেখি অ্যাপিক্যাল পার্টে কি বলছি, আমাদের ভিকিউ রেশিওটা বেশি থাকে। তাহলে বেশি কখন হবে, when perfusion is reduced relative to ventilation। তার মানে ভেন্টিলেশনের তুলনায় পারফিউশন এই কিউটা কম, কিন্তু সেই তুলনায় ভেন্টিলেশনটা বেশি আছে, তাহলে V/Q রেশিওটা বেড়ে যাবে, যেটা আমরা অ্যাপেক্সে খেয়াল করছি। তাহলে এখন কি হচ্ছে দেখেন, এখানে দুইটা সমস্যা, একটা হচ্ছে ভেন্টিলেশনটা বেশি আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের ওয়াশ আউট কি হবে বলেন তো? ভেন্টিলেশন যদি বাতাসের যাতায়াত যদি তুলনামূলক পারফিউশনের চেয়ে বেশি থাকে, তুলনামূলক বলছি আমি, অর্থাৎ পারফিউশনের তুলনায় এখানে ভেন্টিলেশনটা ভালো, তাহলে কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট ভালো, তাহলে অ্যালভিওলার PCO2টা এখানে ফল করবে। কিন্তু অক্সিজেন কি হবে, ভেন্টিলেশন যদি ভালো থাকে তাহলে অক্সিজেনের ইনফ্লো ভালো, তাহলে অ্যালভিওলার PO2টা বেশি, তাহলে অ্যালভিওলাসে PO2 বেড়ে গেল, PCO2 কমে গেল। এখন পারফিউশন কম থাকার কারণে কি হচ্ছে দেখেন, যেহেতু অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের কি আছে, পার্শিয়াল প্রেসারটা বেশি আছে, তাহলে কি হবে, অক্সিজেন কিন্তু বেশি বেশি ব্লাডে আসবে, কারণ ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত আমরা জানি, ভেনাস ব্লাডে 40, আর এইখানে ধরেন অ্যাপেক্সে 100 বা 104 হয়ে গেল, আরো বেড়ে গেল, তখন ব্লাডে অক্সিজেন এক্সচেঞ্জ বেশি বেশি হবে, তাহলে ব্লাডে অক্সিজেন বাড়বে, অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা বাড়বে। আবার কার্বন ডাই অক্সাইডেরও দেখেন, যেহেতু অ্যালভিওলার PCO2 ফল করছে, তাহলে ভেনাস ব্লাডের পার্শিয়াল কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার এবং অ্যালভিওলার যে PCO2 এটার রেশিওটা বা গ্রেডিয়েন্ট, পার্শিয়াল প্রেসার গ্রেডিয়েন্ট বেড়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইডটাও ডিফিউশন হয়ে অ্যালভিওলাসে যাবে এবং অ্যালভিওলাস থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর্টারিয়া ব্লাড স্যাম্পলে PCO2টা কমে যাচ্ছে এবং তাহলে পিএইচ কি হবে, বাড়বে, অর্থাৎ অ্যালকালোসিস হবে। এটা যদি হয়, এটা আরেকটা ক্ষেত্রে হবে এই সেম সিচুয়েশনটা, কারণ যদি হাইপার ভেন্টিলেশন ডেভেলপ করবে। দেখেন হাইপার ভেন্টিলেশন মানে কি, বেশি বেশি আপনি অক্সিজেন নিচ্ছেন, অক্সিজেনটা ব্লাডে যাচ্ছে, ব্লাডের অক্সিজেনেশন বাড়তেছে PO2, কিন্তু একই সাথে কার্বন ডাই অক্সাইড কিন্তু ওয়াশ আউটটা বেড়ে যাচ্ছে, যে কারণে ব্লাডে PCO2টা ফল করে যাচ্ছে। ফল করলে কি হবে, অ্যালকালোসিস হবে। অ্যালকালোসিস যদি হয়, সেই অ্যালকালোসিসটাকে কম্পেনসেট করার জন্য আপনার যে প্লাজমা প্রোটিন গুলো আছে তারা তাদের কার্বক্সিল যে এন্ড আছে সেখান থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটিনটাকে ডোনেট করে তারা COO- নেগেটিভ চার্জে চলে যাবে। সো তখন প্লাজমা প্রোটিন গুলো, প্রচুর প্লাজমা প্রোটিন নেগেটিভ চার্জ তৈরি হবে। নেগেটিভ চার্জ যখনই তৈরি হবে তখন সেটার সাথে গিয়ে আপনার ক্যালসিয়াম বাইন্ড করবে। ক্যালসিয়াম যখন প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড হয়ে যাবে তখন আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। কমে গেলে কি হবে, টিটানি, হাত পা বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা হচ্ছে আমি বললাম, যদি কারো হাইপার ভেন্টিলেশনের ক্ষেত্রে এই সেম সিচুয়েশনটা ডেভেলপ করবে, তখন আমরা কি করি, আমরা একটা পলিথিন ব্যাগের মধ্যে তাকে ব্রেথ নিতে বলি। তাতে হয় কি, কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়ে তখন সেটা কারেকশন হয়ে যায়। সাধারণত এই ঝামেলাটা মেয়েদের বেশি হয়। হ্যাঁ, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, তারা বিভিন্নভাবে মানসিকভাবে অস্থিরতার ভিতরে থাকে। হ্যাঁ, অনেক সময় হাজবেন্ডের থেকে যদি ভালো দেখাশোনা না পায়, শ্বশুর বাড়ির থেকে যদি সাথে ম্যাচিং না হয়, তখন তাদের অ্যাটেনশন, কারো যখন তারা অ্যাটেনশন পায় না তখন তাদের ভেন্টিলেশনটা বেড়ে যায়। বেড়ে গেলে তখন সবাই তাড়াতাড়ি তাকে নিয়ে ডাক্তারের কাছে, হাসপাতাল, অ্যাটেনশনটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, দিস ইজ একটা মেকানিজম।
তাহলে এটাই আমি বলছি, তাহলে বেজে কিন্তু ভিকিউ রেশিও বেশি থাকার কারণে দেখেন, সরি অ্যাপেক্সে আর্টেরিয়াল দেখেন এখানে অক্সিজেনেশন ঠিকভাবে হচ্ছে, কিন্তু সেই অ্যামাউন্টটা পারফিউশন যেহেতু লেস, সেই ব্লাডের পরিমাণটা কম, অর্থাৎ এখানে PO2 বাড়তেছে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশারটা কমে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসগুলো বললাম এটা আমি আরেকটু কিছু আপনাদেরকে আরেকটু ভালো বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা জানি ভেন্টিলেশন পারফিউশন রেশিও সবচেয়ে ভালো কোথায় আছে? মিডিল জোন। হ্যাঁ, সেখানে ভিকিউ রেশিওটা ধরেন ভেন্টিলেশন এবং পারফিউশন সমানে সমান, তার মানে রেশিওটা 0.8। তার মানে কি ভেন্টিলেশন ভালো, তার মানে অ্যালভিওলাসের PO2 নরমাল, দ্যাট ইজ 100 মিলিমিটার অফ মার্কারি, এবং অ্যালভিওলাসের কার্বন ডাই অক্সাইডও দেখেন 40 মিলিমিটার অফ মার্কারি। এটাই তো আমরা জানি, দিস ইজ দ্য নরমাল পার্শিয়াল অ্যালভিওলার এয়ারে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পার্শিয়াল প্রেশার। আচ্ছা, তাহলে ভেন্টিলেশনও যেমন ভালো, পারফিউশনও তেমন ভালো। দেখেন এখানে ভেনাস যে ব্লাডটা আসছে, এই যে ব্লু কালারের আমি লেফট হ্যান্ডে দেখাইছি, এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 40 এবং কার্বন ডাই অক্সাইডের 45। তাহলে এই ব্লাডটা যখন এখান দিয়ে যাবে, পাস করবে, তখন তারা অ্যাডিকুয়েট অক্সিজেনেশন হবে, হয়ে আর্টারিয়াল এন্ডে যখন আসলো দেখেন অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 100 এবং কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশারটা 40, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে চলে গেছে। তার মানে অপটিমাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়েছে, এবং আর্টারিয়ালের ব্লাড গ্যাসটা কি আছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা ঠিক আছে। কথা বোঝাতে পারলাম কিনা? এইটা হচ্ছে ভিকিউ রেশিওটা যদি নরমাল থাকে, যেটা আমরা নরমালি মিডিল জোনে আমরা সবচেয়ে অপটিমাম ভিকিউ রেশিওটা পাই। এখন তাহলে আমরা যাই বেজাল জোনে, যেটা আমরা আলোচনা করলাম। বেজাল জোনে কি থাকে দেখেন, ভিকিউ রেশিওটা কম থাকে, 0.8 এর কম থাকে, ধরেন 0.6। তাহলে কেন, কখন কম হবে দেখেন, যদি পারফিউশনের তুলনায় ভেন্টিলেশন কম থাকে, অথবা ভেন্টিলেশনের তুলনায় পারফিউশন বেশি থাকে, একই কথা, সেক্ষেত্রেই তো রেশিওটা কম হবে। তাহলে আমরা যদি একটু ছবিতে দেখি, দেখেন এই যে ভেন্টিলেশনটা আমি কম দেখাইলাম, যদি ভেন্টিলেশন কম থাকে, অ্যালভিওলার ভেন্টিলেশন কম থাকে, তাহলে দেখেন কার্বন ডাই অক্সাইড বাইরে যেতে পারবে না। তাহলে কার্বন ডাই অক্সাইডে দেখেন নরমালি অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার থাকার কথা 40, যেহেতু ওয়াশ আউট কম হচ্ছে দেখেন এখন এটা বেড়ে গেছে 42 মিলিমিটার অফ মার্কারি বা 43 বা আরো বাড়তে পারে। আবার ভেন্টিলেশন, অ্যালভিওলার ভেন্টিলেশন কম থাকার কারণে এখানে অক্সিজেনও আসতে পারছে না, তাহলে PO2 অফ অক্সিজেন দেখেন কমে গেছে, যেটা নরমালি 100 থাকার কথা ছিল, সেখানে এখন আছে এটা 80 মিলিমিটার অফ মার্কারি। এটা কিসের ইফেক্ট? লো ভেন্টিলেশনের কারণ ইন কম্পারিজন টু পারফিউশন। কিন্তু কম্পারেটিভলি দেখেন পারফিউশন ঠিক আছে, বা ভেন্টিলেশনের যদি পারফিউশন বেশি থাকে, তাহলে এখন যখন ব্লাডটা এই অ্যালভিওলাসের এখান দিয়ে ক্যাপিলারি দিয়ে পাস করবে, তখন কি হবে, এই ব্লাডটা অ্যালভিওলাসের যে গ্যাসের সাথে কি হবে, ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে এটা যখন আর্টারিয়াল এন্ডে আসবে, তখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা 40 ছিল, সেখান থেকে সে এই যে অ্যালভিওলার পার্শিয়াল প্রেশার 80, এইটুক ইকুইলিব্রিয়েট হবে। এখন কিন্তু সে আর 100 হতে পারছে না। ওকে, তাহলে এখন আর্টারিয়াল এন্ডে দেখেন PO2 80 মিলিমিটার অফ মার্কারি। তাহলে কি PO2 কি নরমাল আছে না কমে গেছে? কমে গেছে। নরমাল তো 100, এখন সেটা 80 কমে গেল, তার মানে কি হাইপোক্সিয়া। যদি এটা সিভিয়ার হয়, আমি তো এখানে জাস্ট আমি এখানে ফিজিওলজিক্যালি দেখাচ্ছি বেজাল জোনে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ভেনাস এন্ডে 45 মিলিমিটার অফ মার্কারি ছিল, সে যখন এখান দিয়ে যাবে, কিন্তু দেখেন লো ভেন্টিলেশনের কারণে অ্যালভিওলাসের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে দেখেন এখানে 42 আর এখানে 45, তার মানে ডিফারেন্সটা অনেক কমে আসছে। তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা এক্সচেঞ্জ কম হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড ডিফিউজ আউট হতে পারছে না, ব্লাডে থেকে যাচ্ছে। তাহলে দেখেন পার্শিয়াল প্রেশারটা এসে এখানে 42, অর্থাৎ অ্যালভিওলাসের এয়ারের সাথে ইকুইলিব্রিয়াম করে এটা 42 হয়ে গেছে। তার মানে যেখানে আর্টারিয়াল ব্লাডে কার্বন ডাই অক্সাইড 40 থাকার কথা, সেখানে দেখেন কার্বন ডাই অক্সাইডটা 40 তে বেড়ে গেল। সো দ্যাট ইজ দ্য ইফেক্ট অফ লো ভিকিউ। আমি কথা বোঝাতে গেছি না, লো ভিকিউ হলে যদি হয় তাহলে হাইপোক্সিয়া কিভাবে হচ্ছে, এবং হাইপার ক্যাপনিয়া আসলে হতে যখন সিভিয়ারলি আসলে মিসম্যাচ হবে, তখন আসলে হাইপার ক্যাপনিয়া হবে। ইউজুয়ালি কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন ক্যাপাসিটি বেশি থাকার কারণে এটা হাইপার ক্যাপনিয়া আসলে সহজে ডেভেলপ করে না, বাট আমি বোঝানোর জন্য এখানে দেখাইছি। বাট এইটা কিন্তু ফিজিওলজিক্যালি যদি একটা জোনে এটার কারণে, কারণ আবার অন্যান্য জোন থেকে ব্লাড এসে মিক্স আপ হয়ে তখন আমরা যে নর্মাল কনসেন্ট্রেশনটা আমরা সিস্টেমিক ব্লাডে পাবো, কারণ এটা লেফট অ্যাট্রিয়ামে গিয়ে তো সবগুলো মিক্স আপ হবে, বিভিন্ন জোন থেকে এসে আমরা যে এভারেজ কনসেন্ট্রেশনটা পাবো। কিন্তু যদি কখনো এই ইয়াটা জেনারেলাইজড ভিকিউ রেশিওটা কমে যায়,
সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে হাইপোক্সিয়া এবং অ্যাজ ইজ জেনারেল এই হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া ডেভেলপ করবে। তাহলে বোঝা গেল লো ভিকিউ হইলে কিন্তু হাইপোক্সিয়া ডেভেলপ করবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি ভিকিউ যদি রেশিওটা 0 কখন হবে, তাহলে এটা কিন্তু 0 কিন্তু নরমাল কন্ডিশন তো হওয়া সম্ভব না, এটা যখন ভেন্টিলেশনটা একেবারে 0 হয়ে যাবে তখনই তো রেশিওটা 0 হবে। কখন 0 হইতে পারে, টোটালি যদি ভেন্টিলেশনটা কোনো কারণে অবস্ট্রাকশন হয়, ধরেন সিওপিডি বা এখানে কোনো একটা এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়েছে, অথবা অ্যালভিউলাসটাতে কি হইতে পারে, এটা ফ্লুইড ফিল্ড হয়ে গেছে, ধরেন পালমোনারি ইডিমা ডেভেলপ করছে, তাহলে কি হবে বলেন তো, এই জায়গায় দিয়ে যে ব্লাড যাবে তারা কি কোনো ধরনের, এইখানে যদি ভেন্টিলেশন অবস্ট্রাক্টেড থাকে, এইখানে যদি পানি দিয়ে ভরে যায়, তাহলে এইখানের সাথে কোনো অক্সিজেনেশন হবে? এই ব্লাড এখান দিয়ে যে পাস করবে, তাহলে সমস্ত ব্লাডটা ভেনাস এন্ডেও যে কনসেন্ট্রেশন ছিল, অর্থাৎ মিক্স ব্লাডের যে কনসেন্ট্রেশন, এই আর্টারিয়াল এন্ডে এসেও সেই কনসেন্ট্রেশনটা এই মিক্স ব্লাডের মতোই থাকবে। তার মানে তখন এইটাকে আমরা বলবো এটা শান্টিং, এটা তখন শান্ট হবে, তাই না? আচ্ছা, তার মানে পারফিউশনটা ওয়েস্টেড হচ্ছে, তার মানে শান্ট। এখানে ফিজিওলজিক্যাল শান্ট হচ্ছে বেজাল জোনে হচ্ছে, কারণ আমি যদি প্যাথোলজিক্যাল বলি তখন আমরা বলবো রাইট টু লেফট শান্ট। কথা বোঝা গেল? যদি প্যাথোলজিক্যাল আমরা চিন্তা করি, কিন্তু এইটা বেজাল জোনে যখন আমরা নরমাল লাংয়ের ক্ষেত্রে চিন্তা করব তখন এটা ফিজিওলজিক্যাল শান্ট, কারণ ফিজিওলজিক্যালে এখানে তো ভেন্টিলেশন পুরোপুরি 0 থাকবে না। কথা বোঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আবারই দেখেন এইখানে গ্রাফের দিকে কি ভিকিউ রেশিওটা এটাই দেখাইছি, দেখেন এই যদি অ্যাপেক্সে যদি আপনি চিন্তা করেন, অ্যাপেক্সে অ্যালভিওলার ইয়ারে এটা তো অ্যাপেক্স, এখানে আমি বেজাল জোন দেখাচ্ছিলাম, বেজাল জোনে দেখেন অ্যালভিওলাস এরিয়া পিএ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 80, দেখেন এই যে এখানে 80, আবার কার্বন ডাইঅক্সাইডের 42। ওকে, এটা হচ্ছে নরমালি বেজাল জোনে হবে, বাট আমি প্যাথোলজি না। আবার অ্যাপেক্সে এটা পরে আমরা দেখাচ্ছি, অ্যাপিক্যাল জোনে দেখেন নরমাল ফিজিওলজিক্যাল ভেরিয়েশনটা, অ্যাপেক্সে আমরা ভিকিউ আমরা জানি যে রেশিওটা বেশি থাকে। কখন বেশি হবে? যখন পারফিউশনটা কম থাকবে বা ভেন্টিলেশনটা বেশি থাকবে ইন কম্পারিজন, একে অপরের তুলনায়। হ্যাঁ, তাহলে কি হলো, এখানে ভেন্টিলেশন ওকে বা বেশি, সেই তুলনায় পারফিউশন কম থাকবে। এখন ভেন্টিলেশন যদি বেশি থাকে তাহলে দেখেন কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট ভালো হবে না, কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট বাইরে চলে যাচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসারটা কমে গেল। দেখেন যেখানে 40 থাকার কথা সেখানে এখন আছে 30 মিলিমিটার অফ মার্কারি। আবার অক্সিজেনও ভেন্টিলেশন ভালো থাকার কারণে অক্সিজেন ইনকামিং অক্সিজেন বা ইনফ্লো ভালো হচ্ছে, তাহলে হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা এখন অনেক বেড়ে গেল, দ্যাট ইজ 130 মিলিমিটার অফ মার্কারি। তাই যদি হয়, কিন্তু সেই তুলনায় পারফিউশনটা এখানে পুয়ার। তাহলে এখন যে এই ব্লাডটা যখন এই পুয়ার পারফিউশন দিয়ে ভেনাস ব্লাডটা যখন আর্টেরিয়াল সাইডে যাবে, এইখানে যদিও পারফিউশন কম, কিন্তু এইখানে হায়ার অক্সিজেন থাকার কারণে দেখেন এইখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 130 আর এখানে মাত্র 40, তাহলে খুব দ্রুত অক্সিজেনটা কি ব্লাডে চলে আসবে এবং আর্টেরিয়াল এন্ডে গিয়ে দেখেন অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 130, মানে নরমালের চেয়েও বেশি। আবার কার্বন ডাই অক্সাইড দেখেন এইখানে ব্লাডের মধ্যে ভেনাস ব্লাডে 45 আর এখানে মাইনাস অ্যালভিওলাসের মধ্যে 30, তার মানে ডিফারেন্সটা কি, অনেক ডিফারেন্স না? তাহলে হায়ার থেকে লোয়ারের দিকে কার্বন ডাই অক্সাইডটা ডিফিউজ হয়ে অ্যালভিওলাসে চলে যাবে এবং ভেন্টিলেশন বের হয়ে যাবে। তাহলে আর্টারিয়াল ব্লাডে এসে দেখেন কার্বন ডাই অক্সাইডটা পার্শিয়াল প্রেসার কমে যাচ্ছে, অর্থাৎ হাইপোক্যাপনিয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ভেরিয়েশন অ্যাপেক্সে এরকম হতে পারে একটা জোনে, সিম্পল একটা লোকাল এরিয়াতে হচ্ছে অ্যাপিক্যাল জোনে। ওকে, কিন্তু ফাইনালি কি হচ্ছে, অ্যাপেক্স বেজ এবং মিডল জোন থেকে সব ব্লাড গিয়ে আলটিমেটলি তো লেফট সাইডে মিক্স আপ হবে, মিক্স আপ হয়ে এটা এভারেজ যে কনসেন্ট্রেশন আমরা জানি সেটা হবে। কিন্তু যদি মনে করেন কোনো কারণে যে প্যাথোলজিক্যালি এটা যদি সো সিভিয়ার হয়, দেখা গেল পারফিউশনটা একেবারেই কি লস্ট হয়ে গেছে, পারফিউশনটা লস্ট বাট ভেন্টিলেশন ওকে আছে, তাহলে এই ভেন্টিলেশনটা কি, পারফিউশন যদি না থাকে তাহলে পুরো ভেন্টিলেশনটা কি ওয়েস্টেড হবে না? তখন আসলে যে জিনিসটা হবে, তার মানে এই ভেন্টিলেশন থাকলেও সে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারছে না, তাহলে সেই স্পেসটাকে তখন হয়ে যাবে হচ্ছে ডেড স্পেস। কথা বোঝা গেল? তাহলে ডেড স্পেস যদি বেড়ে যায় দ্যাট ইন্ডিকেটস ব্যাড কন্ডিশন। হ্যাঁ, ডেড স্পেস বাড়া ভালো না।
তাহলে দেখেন এইখানে যখন আমি অ্যাপেক্সে গেছি দেখছেন অ্যালভিওলাসের যদি খেয়াল করেন অক্সিজেন অনেক বেশি 130 পার্শিয়াল প্রেসার আর কার্বন ডাই অক্সাইড মাত্র 30। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, হাইপোক্সিয়া কখন হবে? হাইপোক্সিয়া ভিকিউ রেশিও যদি কম থাকে, কিন্তু ভিকিউ রেশিও বেশির কারণে কিন্তু হাইপোক্সিয়া হয় না। দেখেন এখানে যদি খেয়াল করেন, ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে হাইপোক্সিয়া ব্লাডে যখন আমরা হাইপোক্সিয়া পাবো আমরা ধরে নিব ভিকিউ রেশিওটা কি কমে গেছে। কথা বোঝাতে পারলাম কিনা? আরেকটা জিনিস আমি এখানে, আমার লেকচার শেষ, আমি আরেকটা জিনিস বলবো, যদি একটা পেশেন্টকে অক্সিজেন ভিকিউ রেশিও কম, অক্সিজেন থেরাপি দিলেন, তাহলে কি হলো? হাইপোক্সিয়া কারেকশন হয়ে গেল। তার মানে বুঝতে হবে যে এটার ভিকিউ কম থাকার কারণে হয়েছে, ভিকিউ রেশিওটা কম, এই জন্য আপনার অক্সিজেন থেরাপি দিলে এটা কারেকশন হয়ে যাচ্ছে। কিন্তু অক্সিজেন থেরাপি দেওয়ার পরেও যদি দেখেন অক্সিজেন কনসেন্ট্রেশন স্যাচুরেশন বাড়তেছে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে শান্ট হচ্ছে। ওকে, তো এই প্যাথোলজিক্যাল বিষয়গুলি নিয়ে আমি আমার সেকেন্ড পার্টে আলোচনা করব। তো আজকের ফিজিওলজিক্যাল পার্ট এই পর্যন্তই আসলে সমাপ্ত। আমি চেষ্টা করেছি যে ফিজিওলজিক্যাল যে ভেরিয়েশন গুলি আছে লাংয়ের অ্যাপেক্স টু বেস এবং লোকাল অ্যাপেক্স টু বেসের লোকাল যে ব্লাডে গ্যাস কনসেন্ট্রেশনের এই ভিকিউ মিসম্যাচের কারণে যে লোকাল যে চেঞ্জ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বোথ ইন দ্য অ্যালভিওলাই এবং ব্লাডে যে ভেরিয়েশন, সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যে ভেন্টিলেশনের কি ভেরিয়েশন ইন্ডিভিজুয়ালি, পারফিউশনের কি ভেরিয়েশন, দেন ভিকিউ ভেরিয়েশন কি হচ্ছে, দেন আমরা এই ভিকিউ ভেরিয়েশনের জন্য ব্লাডে, লোকাল ব্লাডে গ্যাস কনসেন্ট্রেশন কি চেঞ্জ হচ্ছে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে আমার লেকচারটা তাহলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি অচিরেই আমার যে ভিডিও কন্টেন্ট এগুলো আরো ইনক্রিজ করব। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।